বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি জানায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমরা আজকে আজকে হচ্ছে যে 19 তারিখ আজকের সরকারি মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের প্রথম ক্লাস। আমি আল মাসুদ করিম। আমরা যুক্তিবিদ্যা ক্লাস শুরু করব। তো যুক্তিবিদ্যা ক্লাসের শুরুতেই আমরা একটু আলোচনা করে নিই যে গত ক্লাসে আমরা আসলে কি নিয়ে আলোচনা করেছিলাম বা কত দূর গিয়েছিলাম। তোমরা যারা উপস্থিত ছিলে বা সংযুক্ত ছিলে অনলাইনে, তারা নিশ্চয়ই জানো আমরা আলোচনা করছিলাম যুক্তিবিদ্যার উৎপত্তির ক্রমবিকাশ সম্পর্কে। যুক্তিবিদ্যার উৎপত্তির ক্রমবিকাশ সম্পর্কে আসলে যুক্তিবিদ্যা একটা যে স্বতন্ত্র একটি জ্ঞান হিসেবে আমাদের মাঝে এসে উপস্থাপন করেছেন, এটা আসলে একদিনে সম্ভব নয়। প্রায় 2000 বছর ধরে এই যুক্তিবিদ্যাকে একটি স্বতন্ত্র জ্ঞান হিসেবে উপস্থাপন করার জন্যে আমাদের বিভিন্ন দার্শনিক, বিভিন্ন যুক্তিবিদ তারা যুগে যুগে যুগ ধরে চেষ্টা করে তারপরেই আমরা একটা স্বতন্ত্র জ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা হিসাবে একটি বিষয় হিসাবে আমরা পেয়েছি। তো যেহেতু আমরা যুক্তিবিদ্যার ক্লাস করছি, আরও আমরা এগিয়ে যাব, এজন্য আমরা প্রথম আমরা চেষ্টা করব যে যুক্তিবিদ্যা আসলে কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে, কাদের অবদান আছে, আমরা সেই বিষয়ে জানার জন্যই আমরা এই ক্রমবিকাশ সম্পর্কে এই চ্যাপ্টারটা আমরা পড়ার বা জানার চেষ্টা করছি। তো আমরা কয়েকটি ভাগে বিভক্ত করেছি। যুগ যুগ ধরে আমরা প্রথমে একটি ভাগ করেছিলাম, সেটা প্রাচীন যুগ। আমরা গত ক্লাসে প্রাচীন যুগ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা আজকে করব মধ্যযুগ। এইভাবে কয়েকটি ধাপে ধাপে আমাদের কিন্তু যুক্তিবিদ্যা এসেছে। সাম্প্রতিক যুগ আছে, আমরা পর্যায়ক্রমে যাব। তবে আমরা প্রাচীন যুগে কোন কোন দার্শনিক এই যুক্তিবিদ্যার বিষয়ে অবদান রেখেছেন সে বিষয়ে আমরা জেনেছিলাম। তো আমরা আজকে জানবো মধ্যযুগের সময়ে কোন কোন দার্শনিক এই যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন বা যুক্তিবিদ্যার কতটুকু অবদান দিতে পেরেছেন, আমরা সেই সময়টা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রাচীন যুগ তো আমরা জেনেছি যে প্রাচীন যুগ থেকে, সেই প্রাচীনকাল থেকেই যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন দার্শনিক প্লেটো, দার্শনিক অ্যারিস্টটল, দার্শনিক সক্রেটিস। তারা কিন্তু সেই প্রাচীন যুগে এই দার্শনিকগুলো যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন এবং একটু পর্যায়ক্রমে একটু ধীরে ধীরে তারা একটু উন্নতির পথে এসেছিলেন। তারপরেই শুরু হয়েছিল মধ্যযুগ। সেই দার্শনিক প্লেটো, সেই দার্শনিক সক্রেটিস, সেই দার্শনিক অ্যারিস্টটলের কাছ থেকেই মধ্যযুগীয় যে সমস্ত দার্শনিক ছিল তারা সেইখান থেকে কিছুটা সহযোগিতা নিয়ে মধ্যযুগের সেই দার্শনিকদের কিছু মেধা দিয়ে মধ্যযুগের দার্শনিকরা আলোচনা করেছে যুক্তিবিদ্যা নিয়ে। আমরা দেখি মধ্যযুগীয় দার্শনিক কারা আছে। প্রথমেই তোমাদেরকে একটা বিষয় জানতে হবে, তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যদি তোমরা ভাইবা দিয়ে থাকো বা পরীক্ষা দিয়ে থাকো, তোমাদের কিন্তু একটি প্রশ্ন স্বাভাবিকভাবেই তোমাদেরকে ভাইবা বোর্ডেও করবে। সেটা কি, যে প্রাচীন যুগের কিছু দার্শনিক, কয়েকজন দার্শনিকের নাম বলো, মধ্যযুগীয় কিছু দার্শনিকের নাম বলো। এখন কিন্তু আমরা এটা স্পেসিফিকভাবে ওইভাবে না থাকলেও এখান থেকেই কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি। দেখো প্রাচীন যুগে কারা ছিল, প্রাচীন যুগের দার্শনিক কারা ছিল, আমরা সেটা তো জেনেছি, কিন্তু আলাদাভাবে তোমাদেরকে কিন্তু এইভাবে দেওয়া নেই যে প্রাচীন যুগের দার্শনিকদের নাম বলো।
এখান থেকেই কিন্তু ফাইন্ড আউট করতে হবে। এটাই তোমাদের একাদশ শ্রেণী, এটাই তোমাদের কলেজ লেভেল। হাই স্কুলে হলে এই চ্যাপ্টারেই হয়তো একটা প্রশ্ন থাকতো কি, যে প্রাচীন যুগের দার্শনিক কারা ছিলেন, সেখানে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল এইভাবে নাম থাকতো। কিন্তু তোমরা কলেজ লেভেলে এসেছো, কলেজ লেভেলে একটা বিষয় দেখো, তোমাদের এই পড়ার মধ্য থেকেই ফাইন্ড আউট করতে হবে, কিছু নোট করতে হবে এবং সেটা মনে রাখতে হবে। দেখো আমরা কিন্তু প্রাচীন যুগ পার হয়ে এসেছি এবং সেখান থেকে প্রাচীন যুগের দার্শনিক কারা কারা ছিলেন এটা কিন্তু আমরা জেনেছি। হয়তোবা তোমরা লিখে নাওনি, কিন্তু এগুলো লিখে নিতে হবে যে আসলে প্রাচীন যুগের দার্শনিক কারা ছিল। তুমি যদি দর্শনে অনার্স করো ভবিষ্যতের জন্য, তাহলে যে কোনো ভাইভাতেই গেলেই তোমাকে জিজ্ঞাসা করবে প্রাচীন যুগের দার্শনিক কয়েকজনের নাম বলো, মধ্যযুগীয় দার্শনিক কয়েকজনের নাম বলো। এজন্য তোমাদেরকে এই ক্লাসের মধ্য থেকেই তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই সমস্ত বিষয়গুলো। তাহলে প্রাচীন যুগ, এখন আমরা মধ্যযুগীয়, একটা বিষয় তোমাদেরকে জানা দরকার যে মধ্যযুগীয় দার্শনিক তাহলে কারা ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন চলে আসছে, হ্যাঁ মধ্যযুগীয় দার্শনিক কারা ছিল সেটা আমরা দেখব। তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, মধ্যযুগে মুসলিম দার্শনিকদের একটা প্রভাব ছিল, মধ্যযুগে মুসলিম দার্শনিকদের একটা প্রভাব ছিল। এটা মনে রাখলেই তোমাদেরকে আর ওই গুলিয়ে ফেলার সুযোগ নেই যে আসলে মধ্যযুগে কারা ছিল, প্রাচীন যুগে কারা ছিল। প্রাচীন যুগে তো একটা মনে রাখার একটা সহজ পন্থা হচ্ছে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এদেরকে আমরা সকলেই তো নামে চিনে থাকি। এবং শুধু এদের অবদান যে যুক্তিবিদ্যাতেই তা নয়, অনেক বিষয়ে অনেক ক্ষেত্রে তাদের অবদান রয়েছে। তাদেরকে তুমি প্রাচীন দার্শনিক হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আর একটা মনে রাখার উত্তম পন্থা হচ্ছে মধ্যযুগীয় দার্শনিক কারা, সেটা হচ্ছে মুসলিম দার্শনিক। এখন এই মুসলিম দার্শনিক কারা সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমেই তোমাদেরকে মনে রাখতে হবে আল ফারাবি। আল ফারাবি একজন বিখ্যাত মুসলিম দার্শনিক এবং মধ্যযুগে এই দার্শনিকের অনেক অবদান রয়েছে। এছাড়া ইবনে রুশদ, ইবনে সিনা, আল গাজ্জালি, দেখো সবই মুসলিম দার্শনিক। তোমাদেরকে মনে রাখার সুবিধাটা আমি এত কিছু বলছি। দেখো তোমাদেরকে মনে রাখবে ইবনে সিনা, ইবনে রুশদ, আল ফারাবি, তারপর আল গাজ্জালি, এই যে তাছাড়াও ছিল আল তুসি। আল তুসি নামও একজন দার্শনিক ছিল। কিন্তু প্রথমেই যদি মুসলিম দার্শনিক বা মধ্যযুগীয় দার্শনিকদের কথা বলা হয়, প্রথমেই নাম আসবে কার? আল ফারাবি, তারপরে ইবনে সিনা, তারপরে ইবনে রুশদ। ইবনে রুশদ আমি একটু লিখে দিলে বুঝতে পারবে। ইবনে রুশদ। 2 নম্বর আসছে ইবনে সিনা। আল গাজ্জালি, আল ফারাবি, ইবনে রুশদ, ইবনে সিনা, আল গাজ্জালি, আল ফারাবি, এই চারটে নাম তোমাদেরকে মনে অবশ্যই রাখতে হবে। এটা মধ্যযুগীয় দার্শনিক। তাছাড়া আসছে আল তুসি, এটা তোমাদেরকে মনে রাখা, এই জন্য মনে রাখতে হবে, যখন এখান থেকে একটা ভুলে যাবা, আল তুসি যদি তোমাদেরকে মনে রাখতে পারো সেটাও তোমরা লিখে দিতে পারবে বা বলতে পারবে। আল তুসি এখানে সব থেকে বেশি অবদান রেখেছে আল ফারাবি। মধ্যযুগের দার্শনিকদের মধ্যে সব থেকে বেশি অবদান রেখেছে আল ফারাবি। হ্যাঁ, এখন আল ফারাবি কি অবদান রেখেছে আমরা সেটা দেখলেই বুঝতে পারবো এবং বুঝতে পারবো। এর মধ্যে আল কিন্দি যিনি আছেন,
এক দার্শনিক আছেন আল কিন্দি, সেটা সে বিষয়ে একটু পরে যেতে চাচ্ছিলাম, কিন্তু যখন দার্শনিকদের নাম আমি বলে যাচ্ছি তখন তার নামটাও আসলে লেখা উচিত। আল কিন্দি সম্পর্কে আরেকটি তথ্য আছে, সেই তথ্যটি আমি তোমাদেরকে দিব। আল কিন্দি, আল কিন্দি মধ্যযুগীয় মুসলিম দার্শনিক। তিনি 361টি গ্রন্থ লিখেছিলেন, 361টি গ্রন্থ, যা এখন আমাদের অনেকেই একটি গ্রন্থ লিখেই শেষ করতে পারে না। আল কিন্দি 361টি গ্রন্থ, শুধু যে যুক্তিবিদ্যার উপর তা নয়, বিভিন্ন বিষয়ের উপর তিনি 361টি গ্রন্থ তিনি লিখেছিলেন। তার মধ্য থেকে 9টি গ্রন্থ লিখেছিলেন যুক্তিবিদ্যা সম্পর্কে। টোটাল 361টি গ্রন্থ তিনি লিখেছিলেন কে? আল কিন্দি। তার মধ্যে থেকে 9টি লিখেছিলেন শুধুমাত্র যুক্তিবিদ্যার বিষয় নিয়ে, কে লিখেছিলেন? আল কিন্দি। অ্যারিস্টটল পরবর্তী সময় থেকে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত, আমরা মধ্যযুগের পরে তো আধুনিক যুগে আসবো, তো অ্যারিস্টটল অর্থাৎ কে, সেটা কোন সময়কার? প্রাচীনকালের। অ্যারিস্টটল নিশ্চয় প্রাচীনকালের। সেই প্রাচীনকালের পর থেকে বা অ্যারিস্টটলীয় পরবর্তী সময় থেকে আধুনিক যুগের পূর্ব পর্যন্ত যুক্তিবিদ্যার উপর যারা সবচেয়ে বেশি কাজ করেছেন তাদের মধ্যে আল ফারাবি। অ্যারিস্টটলের পরে আধুনিক যুগের আগ পর্যন্ত এই লম্বা সময়ে সব থেকে যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন আল ফারাবি। আল ফারাবির যুক্তিবিদ্যায় অ্যারিস্টটলের প্রভাব রয়েছে। আল ফারাবি যে যুক্তিবিদ্যা তিনি দিয়েছেন বা যে দর্শন আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে অ্যারিস্টটলের একটা প্রভাব রয়েছে। তার মানে কি, অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা থেকে তিনি কিছুটা সহযোগিতা নিয়েছেন এবং সেই পথেই তিনি হেঁটেছেন। অ্যারিস্টটলের প্রভাব রয়েছে যেহেতু, তাহলে আল ফারাবি অ্যারিস্টটলের যে পথে হাঁটছিল অ্যারিস্টটল প্রাচীন যুগে, আল ফারাবিও পরবর্তী সময় থেকে সেই পথ থেকেই হেঁটেছে। এটাও একটা পয়েন্ট। তবে বিভিন্ন দিক থেকে তার চিন্তার মৌলিকতা প্রকাশ রয়েছে। তবে আল ফারাবি যে অ্যারিস্টটলের বিষয়টা নিয়েই আলোচনা করেছে বা সেটা নিয়েই হেঁটেছে তা নয়, তার চিন্তার ভিতরে কিছু মৌলিকতা প্রকাশ পেয়েছে। আল ফারাবি চিন্তার ভিতরে মৌলিকতা আলাদা একটা বিষয় তিনি উত্থাপন করেছেন। অনেক ক্ষেত্রে এখানে আবার কথা আছে যে অনেক ক্ষেত্রে তিনি অ্যারিস্টটলের সমর্থন করেননি। কেন এই কথা বলা হচ্ছে? তিনি যখন মৌলিক চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে তখন অ্যারিস্টটলকে অনেক সময় তিনি সমর্থন করেননি। তাই আল ফারাবিকে প্রথম অ্যারিস্টটলীয়, দেখো এখানে বিষয়টা তোমাদেরকে একটু চিন্তার বিষয়। আল ফারাবিকে অ্যারিস্টটলীয় দার্শনিকও বলা হয়। মানে কি, সবাই তো অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার জনকই হচ্ছে অ্যারিস্টটল। এখন সবাই তো অ্যারিস্টটলের চিন্তার উপরেই কাজ করে তারা এগিয়ে গিয়েছে, কিন্তু শুধুমাত্র আল ফারাবি, হ্যাঁ তিনি যে বিরোধিতা করেছেন তা নয়, তার কাছ থেকে কিছু সহযোগিতাও নিয়েছেন। আবার অ্যারিস্টটল যা বলে গেছেন তাই যে তিনি মেনে নিয়েছেন তাও নয়, তার চিন্তা ভাবনায় একটা মৌলিকতা প্রকাশ পায় এবং কিছু কিছু বিষয়ে অ্যারিস্টটলকে তিনি অস্বীকার করেছেন। এই জন্য আল ফারাবিকে অ্যারিস্টটলীয় দার্শনিক বলা হয়। দেখো কয়েকটি পয়েন্ট কিন্তু আমরা আজকের আলোচনা থেকে পেয়ে গেলাম। এই আলোচনায় যারা সংযুক্ত আছে তারা কিন্তু এই পয়েন্টগুলো যদি মনে রাখে তাহলে ভবিষ্যতের জন্য তাদের কাজে লাগবে। অ্যারিস্টটলীয় দার্শনিক কাকে বলা হয়? এক কথায় তোমাদেরকে বলতে হবে আল ফারাবি। দেখো এটা যদি তোমরা সংযুক্ত না থাকতে তাহলে তো এটা জানার কোনো সুযোগ ছিল না। আমরা পরবর্তীতে আরো দেখব সহানুমান আছে, আরোহ অনুমান সংক্রান্ত আলোচনায় পদ ও বচনের ভাষা তাত্ত্বিক ও যৌক্তিক আলোচনা ইত্যাদি ক্ষেত্রে আল ফারাবির চিন্তার মৌলিকত্ব দেখা যায়। সহানুমান একটা বিষয় আছে, সেটা আমরা জানবো।
আরোহ অনুমানে এই সংক্রান্ত বিষয়েও আল ফারাবির একটা মৌলিক চিন্তা আছে। এর ফলে আল ফারাবি শুধু অ্যারিস্টটলের ব্যাখ্যাকার পরিচয় নয়, আল ফারাবি শুধু অ্যারিস্টটলের ব্যাখ্যাকার পরিচয় নয়, বরং একজন মৌলিক যুক্তিবিদ হিসেবে পরিচিতি লাভ ও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছেন। আল ফারাবি মধ্যযুগের মুসলিম দার্শনিকদের মধ্যে সব থেকে যুক্তিবিদ্যায় অবদান রেখেছেন আল ফারাবি। অনেক দার্শনিক আছে, অনেক দার্শনিকের গ্রন্থ রয়েছে যুক্তিবিদ্যার উপর, যুক্তিবিদ্যা নিয়ে কাজ করেছেন, কিন্তু মৌলিক বিষয় নিয়ে কাজ করেছেন বা আলাদা অ্যারিস্টটলের পথে না হেঁটে অনেক সময় তিনি অন্য পথে হেঁটেও একটা সমাধানে পৌঁছিয়েছেন বা একটা সিদ্ধান্তে তিনি পৌঁছিয়েছেন এই আল ফারাবি। এজন্য মধ্যযুগে এক কথায় বলতে হবে, মধ্যযুগীয় দার্শনিকদের মধ্যে সব থেকে প্রভাবশালী দার্শনিক হচ্ছেন এই আল ফারাবি। দেখো মধ্যযুগে আরো কয়েকজন দার্শনিক আছে, আমি ইতিমধ্যেই বলেছি আল কিন্দি, তিনি 361টি গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে থেকে 9টি যুক্তিবিদ্যায়। এরপরে আরো দার্শনিক আছে, যেমন আমি বলি আল ফারাবি পর মধ্যযুগের মুসলিম চিন্তাবিদদের মধ্যে যুক্তিবিদ্যা যার অবদান উল্লেখযোগ্য তিনি হলেন ইবনে সিনা। ইবনে সিনাকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই, বা ইবনে সিনারও যে যুক্তিবিদ্যায় তার অবদান একেবারেই নেই তা নয়, আমরা সেটি দেখব। আমরা চিকিৎসা শাস্ত্রে, বিশ্বের চিকিৎসা শাস্ত্রে সব থেকে বড় অবদান এই ইবনে সিনার। চিকিৎসা শাস্ত্রের সব থেকে বড় অবদান রেখেছেন ইবনে সিনা। তিনি চিকিৎসা ক্ষেত্রে পাশাপাশি যুক্তি শাস্ত্রেও পারদর্শী ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি যুক্তি শাস্ত্রেও পারদর্শী ছিলেন। কে ছিলেন? ইবনে সিনা। তারও দেখো প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু কোনো জায়গায় একটা অবদান রয়েছে। চিকিৎসা শাস্ত্রে সবচেয়ে বড় অবদান তাহলে কার? আমাদেরকে মনে রাখতে হবে কে? ইবনে সিনা। শুধু যে তিনি যে চিকিৎসা শাস্ত্র নিয়েই পড়ে থেকেছেন তা কিন্তু নয়, চিকিৎসা শাস্ত্রের পাশাপাশি যুক্তি শাস্ত্রেও তার অবদান অসীম। এরপরেই আসছে দেখো আল গাজ্জালি। এরপরেই আসছে আল গাজ্জালি। যুক্তি প্রয়োগের অসাধারণ দক্ষতা ছিল গাজ্জালির। যুক্তি প্রয়োগের অসাধারণ দক্ষতা ছিল। কার ছিলেন? আল গাজ্জালির। যুক্তি প্রয়োগ কিন্তু যায় তাই ব্যাপার না, যুক্তিটাকে প্রয়োগ করতে হবে এবং সঠিক প্রয়োগ না করলে সঠিক ফলাফল কিন্তু আমরা পেতে পারি না। এজন্য যুক্তি প্রয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যুক্তি প্রয়োগ সব থেকে বেশি পারদর্শী ছিলেন যুক্তি প্রয়োগে কে? আল গাজ্জালি। যুক্তি প্রদর্শনে আল গাজ্জালি। তিনি তাহাফুত আল ফালাসিফা, তিনি তাহাফুত আল ফালাসিফা নামের গ্রন্থে দার্শনিকদের ভ্রান্তিগুলো নির্ণয় করার ক্ষেত্রে যে যুক্তি প্রদর্শন করেছেন তা যৌক্তিক তথা দার্শনিক মূল্য অপরিসীম। তাহলে আল গাজ্জালির একটা গ্রন্থ আছে, সব থেকে বিখ্যাত গ্রন্থ তাহাফুত আল ফালাসিফা। তাহাফুত আল ফালাসিফা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু যদি এটা নোট করে রাখা যায় খুবই সহজ মনে হবে, খুবই সহজ মনে হবে। এরপরে আসছে মুসলিম চিন্তাবিদদের মধ্যে ইবনে রুশদের ধারণা। ইবনে রুশদ, আমরা প্রথমেই যার নাম লিখেছিলাম ইবনে রুশদ, বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। ইবনে রুশদ যুক্তিবিদ্যার উপর বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। ইবনে রুশদ যুক্তিবিদ্যার উপর একটা বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তিনি অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে অনুসরণ করেন। ইবনে রুশদ অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে অনুসরণ করেন, কিন্তু একেবারেই যে তিনি শুধু অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা নিয়েই থেকেছেন তা নয়, কিন্তু অ্যারিস্টটলকে তিনি অস্বীকার করেননি। অ্যারিস্টটলকে তিনি অস্বীকার করেননি। তিনি অ্যারিস্টটলের পথেই হেঁটেছেন, তো হেঁটেই শুধু যে তারটাই গ্রহণ করেছেন তারা, নতুন কিছু সংযুক্ত করে যুক্তিবিদ্যাকে একটা স্বতন্ত্র জ্ঞান হিসেবে মধ্যযুগের এই দার্শনিকরা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তাহলে আজকের এই মধ্যযুগ নিয়ে আলোচনায় আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরা পেয়ে গেছি। তোমরা যারা লিখে নিয়েছো বা নোট করে নিয়েছো তোমাদের জন্য অনেক সুবিধা হবে।
তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে মধ্যযুগের দার্শনিক হচ্ছে মুসলিম দার্শনিক, তার মধ্যে এই আল ফারাবি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো পরবর্তীতে আজকে আমরা মধ্যযুগ শেষ করলাম, পরবর্তীতে আমরা আধুনিক যুগে প্রবেশ করব এবং দেখব আধুনিক যুগে কোন কোন দার্শনিক কতটুকু অবদান রেখেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।